ওকে, সো আমি যেটা স্টার্ট করছি আজকে ডি মাল্টিপ্লেক্সার, যেটা আমাদের আগের দিন হয়নি, একটি মাত্র বাকি আছে ডি মাল্টিপ্লেক্সার। এটা করার আগে আমরা একটু প্রিভিয়াসলি ওই মাল্টিপ্লেক্সার এবং ডি মাল্টিপ্লেক্সারের পুরো ম্যাটারটা একবার বলে নিই, তাহলে বললে সুবিধা হবে। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি এই যে আমার মাল্টিপ্লেক্সার সার্কিট ছিল, সেখানে ইনপুট অ্যাকচুয়ালি অনেকগুলো হতো, কিন্তু আউটপুট একটি হতো। এবং এই মাল্টিপ্লেক্সার সার্কিটকে সিলেকশন লাইন দিয়ে ডিফাইন করতাম, এবং সিলেকশন লাইন তার ইনপুটটাকে চুজ করতো। এটা মাল্টিপ্লেক্সার। তার মানে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে অবশ্যই বলা যায় এ মাল্টিপ্লেক্সার হ্যাভ এ মেনি ইনপুটস বাট অনলি ওয়ান আউটপুট। দেখো অনেকগুলো ইনপুট আছে, I0, I1, I2, I3, আর একটি মাত্র আউটপুট Y, আর সিলেকশন লাইন হচ্ছে S0, S1। এটা সিলেকশন লাইন, এবং এই সিলেকশন লাইনটি কন্ট্রোল করে যে কোন ইনপুটটি আমার যাবে। I0, I1, I2, I3 করে কোন ইনপুটটা যাবে, S0 থেকে S1, এবার 0 0 দিলে কোনটা চুজ হবে। সো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। কিন্তু আমাদের একটি মাত্র বাকি আছে, সেটা হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার। ডি মাল্টিপ্লেক্সার হলো মাল্টিপ্লেক্সারের জাস্ট অপোজিট। কিরকম হয় যে মাল্টিপ্লেক্সার আমার এখানে যদি 4:1 মাল্টিপ্লেক্সারকে আমি ডিফাইন করি, তাহলে এখানে আমার ইনপুট হবে I0, I1, I2, I3, আর আউটপুট লাইন হবে একটি, আর সিলেকশন লাইন হবে দুটি। সেটা ডিফাইন করার জন্য কি করতে হয়, 4-এর পাওয়ারে ভাঙতে হয়, মানে 2 স্কোয়ার। যতটা তার স্কোয়ার মানে পাওয়ার হবে, ততগুলো তার সিলেকশন লাইন হবে, মানে S0 এবং S1 হবে। এটা গেল মাল্টিপ্লেক্সার। সো ডিমাক্সের ক্ষেত্রে আমরা নতুন যে ফাইনাল যে চ্যাপ্টারটা, আমাদের ফাইনাল যে টপিকটা আছে, তার নাম হলো ডিমাক্স। লিখে নাও খাতায়, ডি। হ্যাঁ, হ্যাঁ, একদম অপোজিট বলছি আমি একটা একটা করে। ডিমাক্সকে আমরা বলি হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার। এটার মেন ফান্ডামেন্টাল ব্যাপার হলো যে ওয়ান ইনপুট বাট ওয়ান ইনপুট, হ্যাঁ ঠিক আছে, বাট মেনি আউটপুটস। ইনপুট আমার একটি, বাট আউটপুট হবে অনেকগুলো, বাট মেনি আউটপুটস। আউটপুটস আর controlled by outputs are controlled by selection lines। এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল জিনিস। এবং মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি হতো, যে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমার অনেকগুলো ইনপুট হতো, বাট একটি আউটপুট বেরোতো। আগের দিন দেবে করিয়েছিলাম, অনেকগুলো ইনপুট থাকতো, একটি আউটপুট হতো, আর এই ইনপুটগুলোকে কন্ট্রোল করতো কে, সিলেকশন লাইন। মাল্টিপ্লেক্সারের আরেকটি নাম হচ্ছে মেনি টু ওয়ান সার্কিট, আর এখানে ডিমাক্সকে আমরা বলি হচ্ছে ওয়ান ইনপুট বাট মেনি আউটপুটস। আর আরেকটা কথা বলতে পারি, ডি মাল্টিপ্লেক্সার ইজ জাস্ট অপোজিট অফ মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের ঠিক উল্টোটা হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার। এবং ডি মাল্টিপ্লেক্সারকে আরেকটি নাম দেওয়া যায়, তার নামটা কি জানো? সেটার নাম হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটার। ডেটা ডিস্ট্রিবিউটার। এখান থেকে আমার
কি কি টাইপের এমসিকিউ এসিকিউ পড়তে হবে আমি আজকে সমস্ত রেডি করে দেবো। চ্যাপ্টার যেহেতু শেষ হচ্ছে সব রেডি করে এখন থেকে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো। তাহলে পরীক্ষাতে এমসিকিউ টাইপ কোশ্চেনে অনেক সময় আসে যে ডেটা ডিস্ট্রিবিউটার কোন সার্কিটকে বলা হয়। চারটে অপশন দিয়ে দেবে, মাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, ডিমাল্টিপ্লেক্সার। অ্যান্সারটা হবে ডিমাল্টিপ্লেক্সার বা ডিমাক্স। সো ডেটা ডিস্ট্রিবিউটারকে আমরা বলবো হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। তাহলে এমসি, হ্যাঁ কোশ্চেনটা আমি ইংলিশ বাংলায় দুটোই বলে দিচ্ছি। এমসিকিউ টাইপ ইংলিশে প্রথমে লিখি যে হুইচ অফ দ্য ফলোইং, হুইচ of the following is acts as a data distribution or data distributor. হুইচ অফ দ্য ফলোইং ইজ, মানে বাংলায় কি লিখবো, নিম্নলিখিত কোন কম্বিনেশন বা নিম্নলিখিত কোন সার্কিট, হুইচ অফ দ্য ফলোইং, এখানে একটা কথা রাখো, হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশনাল লজিক সার্কিট, কম্বিনেশনাল লজিক সার্কিট। বাংলায় বলছি নিম্নলিখিত কোন কম্বিনেশনাল লজিক সার্কিটটি ডেটা ডিস্ট্রিবিউটারের কাজ করে। নিম্নলিখিত কোন কম্বিনেশনাল লজিক সার্কিটটি ডেটা ডিস্ট্রিবিউটার বা ডেটা ডিস্ট্রিবিউশনের কাজ করে। অপশন দেবে এরকম, এ নাম্বার মার্কস, বি নাম্বার ডিকোডার, সি নাম্বার ডিমার্কস, ডি নাম্বার তোমার হলো ধরো এনকোডার। সো ডেটা ডিস্ট্রিবিউটার বললে অ্যান্সারটা হবে ডিমার্কস। ডিমার্কস অর ডিমাল্টিপ্লেক্সার বোথ আর সেম থিং। হ্যাঁ, ডিমার্কস এবং ডিমাল্টিপ্লেক্সার, এটাকে আমরা বলছি হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটার। সেম কোশ্চেন তোমরা নিজেরা লিখে নাও, হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশনাল লজিক সার্কিট ইজ অ্যাক্টস অ্যাজ এ ডেটা সিলেক্টর। হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশনাল, সব কিছুই সেম, which of the following combinational logic circuit is acts as a data selector, data selector। অপশনগুলো সেম দেবে, মার্কস, ডিকোডার, ডিমার্কস, এনকোডার। অপশনটা আমাদের টিক দেবে মার্কস। বুঝতে পারলে আমি কি বললাম? বাংলায় কি লিখবে, একই লেখা, নিম্নলিখিত কোন কম্বিনেশনাল লজিক সার্কিট ডেটা সিলেক্টরের কাজ করে। নিম্নলিখিত কোন কম্বিনেশনাল লজিক সার্কিট ডেটা সিলেক্টরের কাজ করে। বুঝতে পারলে? এটা কিন্তু লিখে নাও। না, আমি ডেটা ডিস্ট্রিবিউটার হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। এটা গেল আমার ১ নাম্বার কোশ্চেন, ভালো মতন বুঝে নাও। এটা গেল কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 তে তোমরা নিজেরা লিখবে, হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশনাল লজিক সার্কিট ইজ অ্যাক্টস অ্যাজ এ ডেটা সিলেক্টর। অপশনগুলো সেম থাকবে, তার অ্যান্সারটা কিন্তু হবে মাল্টিপ্লেক্সার, মানে মার্কস হয়ে যাবে। দুটো কোশ্চেন বুঝতে পারলে? একটা হচ্ছে বাংলা কি লিখবে, একই লেখা, যে নিম্নলিখিত কোন কম্বিনেশন লজিক সার্কিট ডেটা সিলেক্টরের কাজ করে। অ্যান্সারটা হবে মাল্টিপ্লেক্সার বা মার্কস। এই কোশ্চেনটা তোমরা লিখে নাও। ডিমাল্টিপ্লেক্সার এবং মাল্টিপ্লেক্সারকে আমরা কি বলি, জাস্ট অপোজিট অফ। ডিমার্কসকে বলি হচ্ছে জাস্ট অপোজিট অফ মাল্টিপ্লেক্সার, আর মাল্টিপ্লেক্সার হচ্ছে জাস্ট অপোজিট অফ ডিমাল্টিপ্লেক্সার, মানে দুটোর পুরো বিপরীত, মানে না ভাইস ভার্সা ইজ ট্রু, ওই জিনিসটা আর কি। দুজনের বিপরীত লেখা হয়েছে সেকেন্ড কোশ্চেনটা।
তাহলে এবার আমাদের ডি মাল্টিপ্লেক্সার থেকে কি কি পড়তে হবে? সেকেন্ডেরটা হচ্ছে ডেটা সিলেক্টর, প্রথমেরটা হচ্ছে ডিমার্কসটা হচ্ছে আরো যদি পরিষ্কার লিখে রাখতে চাও এভাবে লিখে রাখো, তাহলে আর কোনো ভুল হবে না। ওই কোশ্চেনটা তো লিখবেই 2 নাম্বার, তার মধ্যে একটা এনবি করে রাখো, মানে নোটস, এক ঝলকে দেখে নেবে খাতাতে। ডেটা সিলেক্টর আর হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটার। ডেটা সিলেক্টর রেখে লিখবে হচ্ছে মার্কস और মাল্টিপ্লেক্সার। ডেটা ডিস্ট্রিবিউটর রেখে লিখবে হচ্ছে ডিমার্কস और ডি মাল্টিপ্লেক্সার। এটা শর্টে লিখে রাখলাম। এবার আমরা ডিমার্কসের থেকে কি কি পড়বো? আমরা এখান থেকে দুটো সার্কিট ডিজাইন শিখব। একটা হচ্ছে 1:4 আর একটা হচ্ছে 1:8। এই দুটো সার্কিট মানে 1:4 ডিমার্কস আর হচ্ছে 1:8 ডিমার্কস। আমি সমস্ত কোশ্চেন আছে রেডি করে দেবো, কি কি পড়বো না পড়বো সবকিছু। আচ্ছা, প্রথমটা করি আমরা ডিজাইন ব্লক ডায়াগ্রাম ট্রুথ টেবিল সার্কিট ডিজাইন and Boolean expression of ওয়ান ইস টু ফোর ডিমার্কস। এবার তোমাকে যেভাবে কোশ্চেন দেবে পরীক্ষাতে সবগুলো একবারে অসময় দেয় না, অসময় তোমাকে ব্লক ডায়াগ্রাম করতে বলে, কোনো সময় ট্রুথ টেবিল বের করতে বলে, বা আদার ওয়েতে সার্কিট ডিজাইন করে যেরকম দেবে সেরকম করে করতে হবে। এবার সার্কিট ডিজাইন করতে বলে অবশ্যই ট্রুথ টেবিলটা করে করবে, বুলিয়ান এক্সপ্রেশন বের করে। আচ্ছা, আমি প্রথম 1 বাই 1 আসছি। প্রথমে যদি 1:4 ডিমার্কসের ব্লক ডায়াগ্রাম করি, মানে অ্যান্সারটা করছি আমি 1:4 ডিমার্কসের ব্লক ডায়াগ্রাম, সেক্ষেত্রে কি করে করতে হবে? আমাকে ইনপুট নিতে হবে একটি, অনলি ওয়ান ইনপুট আই, আর আউটপুট কি হবে? আউটপুটগুলোকে আমি D0, D1, D2 আর D3, এগুলো হচ্ছে আউটপুট, মানে এই চারটা হবে আউটপুট, একটি হবে ইনপুট। আর তখনই এই আউটপুটের উপর ডিপেন্ড করে তার সিলেকশন লাইনটি চুজ হবে। সিলেকশনে কি হবে? দেখো D0, D1, D2, D3-র মধ্যে চারখানা আমার আউটপুট হচ্ছে, চারটি আউটপুট। তা চারকে যদি আমি 2-এর পাওয়ারে ভাঙি কত হবে? 2 স্কোয়ার। তাহলে এর সিলেকশন লাইন হবে দুটি, তার মানে S0, S1। মনে থাকবে? 4 যদি আমার আউটপুট হয়, মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে কি করতাম? আমি ইনপুটটাকে দেখতাম, এখানে আমি আউটপুটটাকে দেখব। আউটপুট হচ্ছে আমার 4টি, তা 4কে আমি কি লিখতে পারি? 2-এর পাওয়ারে লিখতে পারি 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে তার যতটা পাওয়ার ততগুলো সিলেকশন লাইন। এই যে সিলেকশন লাইন হবে S0, S1। এখানে শুধু উল্লেখ করে দেবে সিলেকশন
লাইনস ইনপুট, আর এটা হচ্ছে আমার আউটপুটস। এটা আমার কি হলো 1:4 ডিমার্কস তার ব্লক ডায়াগ্রাম। পরীক্ষা এলে করতে পারবে, অরুণাবো 1:4 ডিমার্কসের ব্লক ডায়াগ্রাম। এবার আমাদের এখান থেকে এটা খাতায় লিখে নেবে, সবাই খাতায় লিখে নিয়েছে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অবশ্যই নোটসটা রেডি করে রাখবে। এবার নেক্সট আমরা কি করব, এর ট্রুথ টেবিল আঁকবো। সো এর ট্রুথ টেবিলটা করতে গেলে দেখো আমাকে তো পরপর করতে হবে, আমার তো এখন জায়গা নেই, আমি ওপর দিক থেকে করি তাহলে আমার এই জায়গাটা মেকআপ করে যাবে। হ্যাঁ, এইখান থেকে করি আমি ট্রুথ টেবিলটা, তোমরা স্টেপ বাই স্টেপ করবে। তাহলে এর ট্রুথ টেবিল করতে গেলে আমাকে কিন্তু অন্যভাবে একটু করতে হবে, আগেরটার মতো নয়। আমি প্রথমে লিখবো সিলেকশন লাইনস, S0 S1, আর এখানটায় লিখবো হচ্ছে আউটপুটস। আউটপুট কে কে আসবে, D0 D1 D2 D3 পরপর লিখে যাবো, D0 D1 D2 D3। তো কি দাঁড়াবে 0 0 0 1 1 0 1 1। সো আগের অনেকটা তোমার ডিকোডারের মতন, ডিকোডারের সঙ্গে ডি মাল্টিপ্লেক্সারের মেন ডিফারেন্স হলো ডিকোডারে কিন্তু সিলেকশন লাইন থাকে না, বাট ডি মাল্টিপ্লেক্সারে সিলেকশন লাইন থাকে। তো এখানে আমি কি করতে পারি দেখো, 0 0 ক্ষেত্রে আমি কোনটাকে অ্যাক্টিভেট করব, এখানে এই D0 0 জন্য 0, তাহলে আমি অ্যাক্টিভেট করব হচ্ছে D0 কে, আর এরা প্রত্যেকে ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে। 0 1 মানে 1, তাহলে আমি অ্যাক্টিভেট করব হচ্ছে D1 কে, তাহলে এরা সবাই ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে। 1 0 মানে 2, তাহলে এটা অ্যাক্টিভেট থাকবে, বাদ বাকি এরা থাকবে ডিঅ্যাক্টিভেট। 1 1 মানে 3, এই যে এই হলো আমার আউটপুট, একদম সিম্পল। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, রাহুল বুঝতে পারছো একটু একটু? আগে ভিডিওগুলো দেখবে, যখনই দেখো তোমাদের সঙ্গে কিন্তু সবসময় ফ্রেন্ডলি মিশি, যখনই তোমার মনে হবে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, ইউ ক্যান ইনফর্ম মি। আমি কিন্তু আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি চেষ্টা করব তোমাকে যে কোনো হোক আমি এটা বুঝিয়ে দেওয়ার, আমি কিন্তু দায়িত্ব নিতে পারি। কি ঠিক বলছি তো সবার জন্য? নেই কি না বলো, সবার দায়িত্ব নিয়ে কিন্তু ধরে ধরে ক্লাসগুলো ব্যাপারগুলো বলি সবসময়, তা নাহলে আমি বলতামই না কে বুঝতে পারলো কি পারলো না, আমি কোনোদিন জিজ্ঞেসই করতাম না, বারে বারে বলি, না বুঝতে পারলে তো হবে না। আর যে ঝড় আসছে সাবধানে থাকবে, খুব খারাপ অবস্থা চারদিকে। এবার আমরা কি করব, বুলিয়ান এক্সপ্রেশনটা তৈরি করব। বুলিয়ান কি করে তৈরি করব, প্রথমে তৈরি করব D0 জন্য, এই দেখো D0। আমি যদি D0টাকে এই আইটাকে মানে আই, এখানে তো 1 নয়, ডিকোডারে 1 লিখতাম, বাট এখানে আই লিখবো, এই আই, তখন দেখো S0টা 0 S1টাও 0। সো কি লিখতে পারি, S0 বার S1 বার আর হচ্ছে আই, 1 বাই 1। এখানে কিন্তু যোগ যোগ করা যাবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল বেরোবে। তারপর D1, D1 কি হবে, S0 0 আর S1টা 1। সো কি লিখবো, S0 বার
S1 আর হচ্ছে আমার I। D2 আইটাকে ধরছি, S0টা 1, S1টা 0, সো S0 S1 বার আর হচ্ছে আমার I, আর লাস্টে 1। D3 দেখো S0টা 1, S1টা 1, সো S0 বার S1 বার, এটা হলো হচ্ছে আমার I। এই হলো আমার বুলিয়ান এক্সপ্রেশন। সো বুলিয়ান এক্সপ্রেশন যখন আমার বেরিয়ে গেল, এবার আমাকে কি বের করতে হবে? সার্কিট ডিজাইন করতে হবে। সার্কিট ডিজাইনটা খুবই সহজ। এটা তোমরা কি করবে, পর পর লিখে যাবে। আমার যেহেতু এখানে ল্যাক অফ স্পেস, আমি ডান দিকে লিখছি। সার্কিট ডিজাইন করতে গেলে আমাকে প্রথমে S0 নিতে হবে, S1 নিতে হবে, আর নিতে হবে I। সো প্রথমে দাগ টেনে দাও এরকম করে। S0 দেখো S0 এর ক্ষেত্রে 12 আছে, সো নট গেট S0 বার, S1 বার I, যা আছে ঠিক আছে। এবার আমরা পর পর করব। এই দেখো S0 বার, S1 বার, তার সাথে কে আছে? তার সাথে হচ্ছে I। এটা যেহেতু প্রত্যেকের মাঝে ইনটু করা আছে, আমি অ্যান্ড গেটে পাস করে এখানে জাস্ট লিখে দেব D0। অ্যাজ ইট ইজ সেম ভাবে S0 বার, S1 I তো সবার ক্ষেত্রে কমন, এইগুলো I। এটা হয়ে গেল হচ্ছে D1। এবার D2, D2 এর ক্ষেত্রে I তো থাকবেই, দেখো I তো কমন আছে। S0 এটা হচ্ছে আমার S0, S1 বার, এটা S1 বার, I তো নিয়ে নিয়েছে আগে, এই অ্যান্ড গেট গেল, এটা হয়ে গেল D2। ফাইনালি আমার কে আছে? D3। D3 এর ক্ষেত্রে S0 বার, দিস ইজ এ S0 বার, S1 বার, আর লাস্টে কে আছে? I। সো অ্যান্ড গেট দিয়ে D3। এটা হলো আমার 1:4 ডিমার্কসের পুরোটার ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, বুলিয়ান এক্সপ্রেশন, সার্কিট ডিজাইন। আশা করি এটা বুঝতে পেরেছো। কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিয়ে 1:8টা একটু ডিসকাস করছি। নেক্সট পেজে গেলাম। দেখো 1:8 এর ক্ষেত্রে আমি কিছুটা করে দিচ্ছি, বাদ বাকি গেলেও আমি পড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই। 1:8 ডিমার্কস, এক্ষেত্রে আমার কি হবে? ইনপুট কিন্তু হবে একটি I, আউটপুট হেবে করবে D0, D1, D2, D3, D4, D5, D7, D6, D7। এটা গেলে হচ্ছে 1:8 ডিমার্কস তার ব্লক ডায়াগ্রাম। তাহলে 8 যদি হয়, 8 কে আমরা এভাবে ভাঙতে পারি না 2 কিউব, সেখানে আমরা তার ততগুলো সিলেকশন লাইন লিখব। S0 8:1 তো মার্কস, এটা ডিমার্কস করছি। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুটস,
দিস ইজ ইনপুট। এটা গেল 1:8 ডিমাক্সের ব্লক ডায়াগ্রাম। তাহলে এখান থেকে আমাকে যদি বলে যে ট্রুথ টেবিল কি করে ডিজাইন করব, ট্রুথ টেবিল করতে গেলে আমি এই সিলেকশন লাইনগুলো আগে নেব। আর এখানে কি লিখব, D0 D1 D2 D3 D4 D5 D6 আর এখানে আসবে হচ্ছে আমার D7। এখানে আমার জায়গা শর্টেজ হয়ে যাচ্ছে, আমি এখান থেকে চাপিয়ে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে করে নিচ্ছি, সেটা করে টানলে হবে না, আচ্ছা ঠিক আছে এখানে চাপিয়ে লিখছি। ওকে ওকে, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। তো সিলেকশনের ক্ষেত্রে কে কে আসবে, S0 S1 S2। আর এটা আমার এখন উপরে একটা গন্ডগোল খোলো একটু গো, দাঁড়াও একটু গন্ডগোল করলাম, এই যে একটু অ্যাডজাস্ট করে দিই। এটা কাট করা যায় তো না এখান থেকে, আচ্ছা কাট। এখানে আমাকে লিখতে হবে হচ্ছে, এই যে লিখতে হতো আউটপুটস, আর এখানটায় আমার লিখতে হতো হচ্ছে D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এই আমার ট্রুথ টেবিলটা বানাচ্ছি। এখান থেকে কে কে আসবে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর 1 1 1। বলো, হ্যাঁ কন্ট্রোল লাইনে বলা যায়, যে যেভাবে লেখে এর অসুবিধা নেই, কন্ট্রোল লাইনে বলতে পারো, কোনো প্রবলেম নেই। 0 0 0 এই জায়গাটা আমরা কি করবো, এখানে আই দেব, আর বাদ বাকি সবগুলো পার্টগুলোতে 0 বসাবো। আশা করি তোমরা এটা কমপ্লিট করতে পারবে নিজেরা। তাহলে আমি এখানে হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, এটা কমপ্লিট করে আমাকে পরে যেমন করে পাঠাতে সবাই পাঠিয়ে রাখবে। হ্যাঁ বুঝতে পেরেছো প্রীতম, এটা কমপ্লিট করবে কিন্তু। চন্দ্রাই তোমারটা দেখেছিলাম আমি, হ্যাঁ তোমারটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। প্রীতম, তারপর আমাদের রাহুল, যারা যারা আছো এটা কমপ্লিট করো, সিওসি আগে হোমওয়ার্কগুলো সব রেডি করে পাঠিও আমাকে। সেগুলো করে করে পাঠাবে, তা না হলে কিন্তু এগুলো আস্তে আস্তে কাজ জমে যাবে, কিন্তু সে পরে আর শেষ করতে পারবে না। গৌরব কি করছে পড়াশোনা, গৌরবের খবরটা কি? হুম, গৌরব আমার পড়া বুঝতে পারছো না? ঠিক আছে ঠিক আছে, এভাবে করবে। আচ্ছা তাহলে এখানে আমাদের টোটাল কম্বিনেশনাল সার্কিট যা ছিল সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এক সেকেন্ড, তাদের ফোন এসছে একটা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ তো ক্লাস নিচ্ছি, নেট নেট চলে আসছে, ক্লাস করছি, হ্যাঁ ক্লাস করাচ্ছি, পরে কথা বলছি আমি, হ্যাঁ একটু, হ্যাঁ 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 ক্লাস করো, ইমার্জেন্সি থাকলে বল, শুনছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু বাদে কথা বলছি আমি, দাঁড়া, হ্যাঁ। এই হচ্ছে আমাদের 1:8 রিমার্কস। এবার আমরা এখান থেকে কি কি কোশ্চেনগুলো রেডি করব, মানে কোন কোন কোশ্চেনগুলো ভালো মতন পড়বো, আমরা ফোকাস করব, এটা হোমওয়ার্কটা করে রাখবে। ফোকাসিং কোশ্চেনগুলো আমি 1 বাই 1 বলছি। যেমন দেখো আমাকে বললো 1:16 ডিমার্কসের কন্ট্রোল লাইন অর সিলেকশন লাইন্স কটি হবে। 1:16
আচ্ছা, আর 1:32, এই দুটো ডিমার্কসের কন্ট্রোল লাইন কটা হবে? আমাকে অভিষেক বললো 1:16 হবে 4টে, আর 8 কটা হবে 1/32? 5টা হবে। 16 কেন হবে? 2^5 না, 2^5 তো। 32কে 2 এর পাওয়ারে ভেঙে দাও, 32কে 2 এর পাওয়ারে ভাঙো, 2^5, আর 16 হচ্ছে 2^4, দ্যাট মিনস 16। এটা গেলে হচ্ছে দুটো এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষাতে। এই জন্য সিলেকশন লাইনের ক্ষেত্রে আরো ডেফিনেশনগুলো আমি দিয়ে দেবো, ডিমার্কসের ইংলিশগুলো। বাংলা আমাকে স্ক্যান করে পাঠাবে, বেঙ্গলি কতটুকু করে করতে হবে তোমাদের, যে কোনোটা কেউ দায়িত্ব নিয়ে আমাকে কম্বিনেশন সার্কিটটা স্ক্যান করে বাংলা নোটসটা পাঠিয়ে দিও বাংলা বই থেকে। আমি সেখান থেকে কি করে কতটুকু লিখতে হবে আমি বলে দেবো। এবার যদি এরকম দেয় 1:27, এ ডিমার্কসের সিলেকশন লাইন কটি হবে? কি বলতে পারবে 1:27? আচ্ছা, ও বললো 5টা। দেখো এটা কিন্তু সবাই একটা ভালো খেয়াল করে দেখে নাও যে 27কে কিন্তু ইউ ক্যানট, মানে তুমি পারবে না 2 এর পাওয়ারে কিন্তু ভাঙতে পারবে না, কোনোভাবেই আসবে না। 27কে 2 টু দি পাওয়ার কত করবে, হোয়াট, পারবে না। তো এক্ষেত্রে আমাকে এই নিয়মটা কি বলেছিলাম আগের দিন, বলেছিলাম 1:20। হ্যাঁ ঠিক আছে, বুঝিয়ে দিই, 5 হবে, ঠিক বলেছো, বাট সবাইকে বুঝতে হবে তো। 1:27 এর আগের সংখ্যাটা কত? 1:16, আর এর পরবর্তীতে কত? 1:32। তাহলে এর কোনো একটা মাঝে 1:27। এবার দেখো এই যে 1:16 2 এর পাওয়ার মানে 4 হয়, এর পাওয়ারটা কত? 2^5 হয়। তা এটা তো আমি ফেলে এসছি। এর পরের সংখ্যা কত? 27টা নিশ্চয়ই 16র কোনো পরবর্তী সংখ্যা, 17, 18, 19, 20। তাকে রিপ্রেজেন্ট করতে ক বিট লাগে? দেখবে 5 বিট লাগে। মানে 1:32 এর আগের সংখ্যা যেহেতু 1:27, তাহলে এই 1:27টা হচ্ছে লেস দেন, আর এটার থেকে কিন্তু গ্রেটার দেন। সবসময় মনে করবে লেস দেনটাকে আমি সবসময় ধরবো, যেহেতু 1/32, অর্থাৎ 5 যেটা আমাকে অভিষেক বললো ঠিকই বলেছে, 5 হবে অ্যান্সার। এত যদি ক্যালকুলেশন মাথায় না থাকে, আরো ভালো বুদ্ধি বলে দিচ্ছি, 1:27 বা 1:29 যদি এরকম দেয়, রাফে যাবে, রাফে গিয়ে 29-এর বাইনারি সংখ্যা বের করে নেবে, বাইনারি বিটস। 29-এর বাইনারি বিটস কত হয়? একটা ছোট্ট আমরা ফর্মুলা ক্লাস 11 হাতে শিখেছিলাম, 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-র ডাবল 32। 32 পর্যন্ত আমি যাব না, যেহেতু আমার দেওয়াই আছে 29। এবার দেখবো কোন কোন সংখ্যাকে যোগ করলে 29 আসে। দেখো 16-8-এ 24, 16-8-এ 24, 4-এ 28। ক বিট লেগেছে এখানে? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট। যেহেতু এই 11100 এরা হচ্ছে একটি 5 বিটের বাইনারি নাম্বার, সে কারণে আমার 1:29কে রিপ্রেজেন্ট করতে 5খানা সিলেকশন লাইন প্রয়োজন। বোঝা গেছে কি? বলো লাস্টের। ও বাবা, ভুল করলাম নাকি? আচ্ছা আচ্ছা, দাদা দাদা 28। হ্যাঁ হ্যাঁ, একটা এখানে 1 হবে, ঠিক ঠিক বলেছো। 28, 4, 29, হ্যাঁ 5, ঠিক বলেছো। তাহলে 11101, সরি, এখানে 1 হবে। তাহলে আমার ক বিট আছে? 5 বিট। যেহেতু এটা হচ্ছে 5 বিটের একটি বাইনারি নাম্বার, সে কারণে এর সিলেকশন লাইনও 5 হবে। বোঝা গেছে? কারো কোনো বুঝতে প্রবলেম নেই তো?
আচ্ছা ঠিক আছে, তা তোমাদের মধ্যে কেউ একজন বলো। আচ্ছা চন্দ্রাই, হ্যাঁ চন্দ্র, তুমি এটা বুঝতে পারলে কি করে করলাম এটা 5 বিটটা? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে, না বুঝলে আমাকে বলতে নির্দ্বিধায় বলবে একদম, যার অসুবিধা বলবে। আমাকে এটা বলো তো 1:49-এর এই মার্কসটার ডি মার্কসের কটা সিলেকশন লাইন হবে? কে বলবে কুইক? ঠিক বলেছে, 6 হবে। কি করে করব? আমি রাফে যাব, অত আমার ভাবার দরকার নেই। এক, একের ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, 32-এর ডাবল 64 করলে 49-কে এক্সিট করে বেরিয়ে যাবে। তাই দেখো 49 কত হয়, 32 আর 16 48 আর একে 49, মানে 111000। ক বিট আছে? 1 2 3 4 5 6, এটা 6 বিটের একটি বাইনারি নাম্বার। অতএব এর সিলেকশন লাইন হবে 6। এই টাইপের কোশ্চেন খাতাতে খুব ভালো মতন রেডি রাখবে। ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন খুব ভালো মতন রেডি রাখবে। পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন থাকবেই থাকবে। আমি তাও কিছু আরো কিছু বেটার যদি কিছু পাই তো আমি দিচ্ছি। হ্যাঁ, ধরো ডি মাল্টিপ্লেক্সার নেটে পাওয়া যায়, কিন্তু সব ধরনের জিনিস ভালো পেতে গেলে না তোমাকে একটু ঘেটে করতে হবে, একখানে তুমি সব পাবে না। এখানে একটা এম ইন্টু টু টু দি পাওয়ার এম এর একটা জিনিস দেওয়া আছে, দাঁড়া একটু দেখে নিচ্ছি আমি। এই যে এইটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন বলছি আমি। is consist of one input line, n output lines, m selection line. In this m selection line requires the to the power m possible outputs. এই কোশ্চেনটা কিভাবে দেয় জানো? m সিলেকশন লাইনের জন্য পসিবল আউটপুট লাইন কটা হয়? কনসিডার টু টু দি পাওয়ার m হলে n, আমি এটা বাংলা লিখে দিচ্ছি, ইংলিশও লিখে দেবো। m select lines are required to produce টু টু দি পাওয়ার m possible output lines. এটা তোমরা ইংলিশ যারা করছো ইংলিশটা লিখে নাও। m select lines are required to produce 2 to the power m possible output lines. m select lines are required to produce 2 to the power m possible output lines. তোমরা বাংলায় এভাবে লিখবে, m সিলেকশন লাইনের জন্য m, এই যে m সিলেকশন লাইনের জন্য 2 to the power m সিলেকশন লাইনের জন্য 2 to the power m আউটপুট লাইনস জেনারেট করতে পারে। 2 to the power m আউটপুট লাইন জেনারেট করতে পারে ডি মাল্টিপ্লেক্সার। এটা একটা এমসিকিউতে আসার একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এম সিলেকশন লাইনের জন্য আমার কটা আউটপুট লাইনকে ডি মাল্টিপ্লেক্সার জেনারেট করতে পারে? বলবে 2 to the power m। সেম ভাবে যদি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে লিখি,
মাল্টিপ্লেক্সারটা তোমরা ইংলিশ যারা ইংলিশ চন্দ্রাই আছে তুমি ইংলিশে লিখে নাও যে এম সিলেক্ট লাইনস আর রিকোয়ার্ড টু প্রডিউস টু না আর রিকোয়ার্ড টু produce লেখো produce 2 to the power m possible input lines for multiplexer কি লিখবে তাহলে m select lines are required to produce 2 to the power m possible input lines for multiplexer বাংলায় কি লিখবে m select লাইনের জন্য m select লাইনের জন্য মাল্টিপ্লেক্সারে অথবা মার্কসে মাল্টিপ্লেক্সারে অথবা মার্কসে 2 to the power m 2 to the power m input lines 2 to the power m input lines জেনারেট করা সম্ভব 2 to the power m ইনপুট লাইন জেনারেট করা সম্ভব বুঝতে পারলে সবাই আশা করি ঠিকঠাক লিখে নিয়েছো হ্যাঁ বলো কি বলেছিলাম কেউ একজন পাঠিয়ে দাও তো ওকে আমি তো ঠিক মনে নেই কি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ এটাই বলেছিলাম এটা তুমি লিখেছো খাতায় শোনো ডিমার্কসের ক্ষেত্রে আউটপুট আর মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে ইনপুট সেম জিনিস ডিমার্কসের ক্ষেত্রে হ্যাঁ ডিমার্কসের ক্ষেত্রে হচ্ছে আউটপুট আর মাল্টিপ্লেক্সারের জন্য হচ্ছে ইনপুট আচ্ছা কেউ যদি লিখে পাঠিয়ে দেবে অসুবিধা হলে আমাকে বলবে আমি কারোর কাছে নিয়ে নেবো আমি পরে পাঠিয়ে দিও আমাকে সুবিধা হবে এই টাইপের কোশ্চেন এক্সামে যেহেতু থাকে আমার এই জায়গাগুলো পুরোপুরি ফোকাসিং করব খুব ভালো মতন ফোকাসিং করতে হবে আমি কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কি টাইপের থাকবে বলে দিচ্ছি আরেকটা হলো পার্থক্য কি কি পড়বো কি কি ডিফারেন্স পড়বো আমরা ডিফারেন্স পড়বো নাম্বার 1 এক সেকেন্ড দাঁড়াও ডিফারেন্স পড়বো আমরা নাম্বার 1 কে জয়েন করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ রাহুল নেটওয়ার্ক সমস্যা করছে নাকি ঠিক আছে ঠিক আছে হাফ অ্যাডার অ্যান্ড ফুল অ্যাডার বেশি পার্থক্য পড়ার নেই মাল্টিপ্লেক্স হ্যাঁ ম্যাক্সিমাম দুটো করে পড়ে রাখবে দুটো করে বেশি পড়া দরকার নেই ডেফিনেশন ব্লক ডায়াগ্রাম দিয়ে দিবে কোনো অসুবিধা নেই মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার
encoder and decoder. Demultiplexer and decoder. আপাতত এই ডিফারেন্সগুলো রেডি করে নাও। যাদের ইংলিশ লাগবে আমাকে মেসেজ করে পাঠিয়ে দেবে, ঠিক পাঠিয়ে দেবো ইংলিশ নোটসগুলো। বাংলা বইটার মধ্যে সবই পাবে, বইয়ের মধ্যে সব আছে দেখবে, গুহপাল বলো, সন্ময় কুণ্ডু বলো, এদের বইয়ের ভেতরে সবগুলো পরপর পরপর করে দেওয়া আছে, তাই লাইন বাই লাইন আর কি। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার সবগুলোই দেওয়া আছে। এগুলো ভালো মতো রেডি করতে হবে, এবং তার সাথে সাথে যেরকম ব্লক ডায়াগ্রাম করানো হয়েছে, সার্কিট ডিজাইন করানো হয়েছে, সবগুলো ধীরে ধীরে এটি করবে যা যা আছে। এরপরে আমাদের নতুন একদম নিউ চ্যাপ্টার, যেটা ফুললি নিউ চ্যাপ্টার, সেটা হলো নেটওয়ার্কিং। আমি সেকেন্ড চ্যাপ্টারটা আজকেই শুরু করে দিচ্ছি। নেটওয়ার্কিং একটু বড় আছে, বাট এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেনই পাবো। এবছরের যদি সিলেবাস বলো, 2021-এর এইচএস-এর ক্ষেত্রে নেটওয়ার্কিং চ্যাপ্টারটা থেকে বেশ কয়েকটা পোর্শনকে ওরা ডিসকার্ড করেছিল। কোভিড পরিস্থিতির জন্য সিলেবাসটা রিডিউস করার সময় করেছিল। আমরা না, টোটাল সিলেবাস পড়ব, টোটাল, ওটা নিয়ে আমরা কোনো ডিসকাসই নেই। সিলেবাস যা আমাদের অ্যাজ পার কাউন্সিলের যা সিলেবাস আছে, সেই সিলেবাস ভিত্তিতে আমরা A to Z রেডি করব। তারপর ইন ফিউচার যদি কোনো সময় সিলেবাস কমায়, তাহলে ডিফারেন্ট ইস্যু, সেটা আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে টোটাল সিলেবাসটাকে শেষ করা। অতএব আমরা টোটাল সিলেবাসটা ধরেই পড়ব, রিডিউস সিলেবাস নিয়ে আমরা কোনো ডিসকাশন করব না। প্রথমে বলি নেটওয়ার্কিং। হোয়াট ইজ নেটওয়ার্কিং? এটা একটা প্রথম প্রশ্ন, যে ডেফিনেশন অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কাকে বলে? ডেফিনেশন, নেটওয়ার্কিং হচ্ছে, আমি প্রথমে ইংলিশ বলে বা বাংলায় বলে ইংলিশ বলছি। নেটওয়ার্কিং মিনস টু অর মোর কম্পিউটার্স, এটা বড় ইম্পর্টেন্ট জিনিস। টু অর মোর কম্পিউটার্স আর কানেক্টেড টু ইচ আদার অ্যান্ড শেয়ারিং ইনফরমেশন বিটুইন দেম। তাহলে আমরা যদি বলতে পারি যে নেটওয়ার্কিং চ্যাপ্টার, এই জায়গাটা আমরা কোথায় দেখি, নেটওয়ার্ক কোথায় আছে? গোটা ওয়ার্ল্ডে যে আমরা যে ইন্টারনেট ব্যবস্থায় যে আজকে ক্লাস থেকে শুরু করে যাই করছি না কেন, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, টোটাল, এখানে মেসেজ করো না বাবা, মেসেজ করে শব্দ আসে তো, পরে এমনি করলে পরে মেসেজ করো, হ্যাঁ রাহুল, নয়েজ আসে, হ্যাঁ কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, তুমি এমনি মেসেজ করো পরে, ঠিক আছে? এবার দেখো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, টু অর মোর কম্পিউটার্স আর কানেক্টেড টু ইচ আদার অ্যান্ড শেয়ারিং ইনফরমেশন। এখন টোটাল আমাদের ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে বা ভারতবর্ষব্যাপী, সারা পৃথিবীব্যাপী এই যে আমাদের ইন্টারনেট ব্যবস্থা, টোটাল তো নেটওয়ার্কের মাধ্যমেই হচ্ছে। উইদাউট নেটওয়ার্ক ছাড়া তো আমরা ইন্টারনেট ব্যবস্থা ব্যবহারই করতে পারতাম না। নেটওয়ার্ক না ছাড়া আমাদের ইনফরমেশন বা ডেটা কোনোভাবেই শেয়ার করা পসিবল নয়। আমি যদি ডায়াগ্রামেটিক্যালি চিন্তা করে বলি যে টু অর মোর কম্পিউটার্স কীরকম হতে পারে, ধরো এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে। এবার এই কম্পিউটারগুলো নিজেদের মধ্যে কানেক্টেড। এবার আমি যদি বলি এ আবার এর সঙ্গে কানেক্টেড, আবার এ দেখো এর সঙ্গে কানেক্টেড, তারপরে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। মানে এখানে আমি ফার্স্ট কম্পিউটার, এদেরকে আমরা ওয়ার্ক স্টেশন বলতে পারি বা নোট কম্পিউটারে বলতে পারি। এ 1 2 3
4 চারটে কম্পিউটার, তাদের মধ্যে কি তৈরি করা আছে? কানেক্টিভিটি তৈরি করা আছে। এবারে কানেক্টিভিটি করার সময় তার মধ্যে কতগুলো কিন্তু সেক্টর আছে। যে কানেক্টিভিটি বললেই তো কানেক্টিভিটি হবে না। যেমন আমরা দেখি যে মোবাইলে আমরা যখন কথা বলি, তা দেখে আমাদের কোনো তার থাকে না, দেয়ার ইজ নো ওয়্যার। আবার দেখবে যখন ল্যান্ড ফোনে যদি কথা বলতাম তাহলে আমাদের তার ছিল। বাড়িতে ধরো যে অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে যে আমরা ধরো নেট করছি বা কোএক্সিয়াল থেকে নেট করছি, এখানে তার আসছে। আবার অনেকে ধরো তোমরা নেটে ক্লাস করছো, এখন তোমাদের কাছে কিন্তু ধরো নেট নেই, তোমার মোবাইল নেট দিয়ে করছো, এখান থেকে ওয়্যার নেই, বাট কানেক্টিভিটি কিন্তু আছে। সো কানেক্টিভিটি এক্সিস্ট করছে। তাহলে আমাদের এই টোটাল কম্পিউটারগুলোর মধ্যে কোনো ইনফরমেশনকে যখন আমরা নিজেদের মধ্যে কানেক্টিভিটি তৈরি করার পর সমস্ত তথ্যাদিগুলো কি করব? ট্রান্সফার করব ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার, দ্যাট ইজ কল নেটওয়ার্ক। এটা করার সবচেয়ে বড় সুবিধা কি আছে? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হার্ডওয়্যার। আমাদের কম্পিউটার যে হার্ডওয়্যার থাকে বা প্রিন্টার থেকে শুরু করে বিভিন্ন যে রিসোর্স থাকে তাকে আমরা শেয়ারিং করতে পারি। আরও ভেঙে যদি বলি, আরও একদম সোজা কথায়, সাইবার ক্যাফেতে গেলে আমি দেখতে পাই যে একটা ইন্টারনেট কানেকশন বাস 10টা 12টা কম্পিউটার কানেক্টেড হয়ে আছে। তা আমি যদি মনে করি যে আমি 10টা কম্পিউটারের মধ্যে 10টা ইন্টারনেট কানেকশন নেব, তাহলে আমার একটা এক্সপেন্সিভ বেড়ে যাবে। যদি আমি পার মান্থ ইন্টারনেটের জন্য আমি কোম্পানিকে সবাই 600 টাকা পে করি, তাহলে এবার এই 600 টাকাটার জন্য আমি যদি 12টা কম্পিউটারে দেই, কত টাকা লাগবে? 7,200 টাকা লাগবে। তার মধ্যে আমার প্রিন্টার, যদি আমার 12টা কম্পিউটারের মধ্যে ইন্ডিভিজুয়াল 12খানা প্রিন্টার নেই, তাহলে আমার তারও একটা কস্টিং বেড়ে যাবে। আমরা কিন্তু তা করি না। সাইবার ক্যাফেতে দেখবে একটা মেন কম্পিউটার থাকে এবং সেই কম্পিউটারের সঙ্গে সমস্ত কম্পিউটার কানেক্টেড থাকে। তার মানে ওর কিন্তু ইন্টারনেট কানেকশন একটি নেওয়া আছে। এই ইন্টারনেট কানেকশন একটি নেওয়া আছে, কিন্তু তার সাথে সাথে আরও যে ডিফারেন্ট যে রিসোর্সগুলো আছে, যেমন প্রিন্টার বলো, ইন্টারনেট কানেকশন, তার মধ্যে দেখবে এখানে হাব বা সুইচ বা রাউটার দিয়ে কানেক্টিভিটি তৈরি করে ল্যান তৈরি করা হচ্ছে, কেবেলিং দিয়ে ল্যান তৈরি করা হচ্ছে, ল্যান করে কানেক্টিভিটি তৈরি করা হচ্ছে। এতে আমার সবচেয়ে বড় সুবিধা কি? আমার খরচা, যেটা আমি এক্সপেন্সিভ যেটা যেটা অনেক টাকা হওয়ার কথা, আমার টাকাটা অনেক কমে যাচ্ছে। কম খরচায় আমি কানেক্টিভিটি দিতে পারছি, সবাই নেট অ্যাক্সেস করতে পারছে। তাহলে রিসোর্স শেয়ারিং ইন্টারনেট ব্যবস্থার একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি। ইন্টারনেটের রিসোর্স শেয়ারিং বলি আমরা, রিসোর্স শেয়ারিং। তা সেও ইন্টারনেটের মাধ্যমে আমাদের মেন টার্গেটটা হচ্ছে তথ্যাদিকে বা ইনফরমেশনকে একটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে পাস করা। এবং এই পাস করার জন্য আমাদের অনেক ধরনের সিস্টেম আছে। অনেক সময় এই যে কানেক্টিভিটি হয়, ধরো একের সঙ্গে 2 যে কম্পিউটার কানেক্টিভিটি আছে, যদি তারের মাধ্যমে কানেকশন থাকতো তখন তাকে বলতো, যদি উইথ ওয়্যার মানে তারের মাধ্যমে যদি কানেক্টিভিটি থাকে তখন তাকে বলে হচ্ছে গাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া যদি উইথ ওয়্যার তারের সাহায্যে যদি কানেক্টিভিটি থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, উইথ ওয়্যার। বুঝতে পারছো কি বলছি? উইথ ওয়্যার যদি তারের মাধ্যমে থাকে, তা সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তারের মাধ্যমে কানেক্টিভিটি থাকলে, তা তারের সাহায্যে সেরকম তার কি কি হতে পারে দেখবে। আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কেবেলের কানেকশন থাকে, একটা ব্ল্যাক কালারের কেবেলের তার কিন্তু এসছে। তাহলে এই কেবেলটার যে তারটাকে আমরা বলি কো এক্সিয়াল কেবেল। কেবেলগুলো পড়াবো অনেকের বাড়িতে। তার তার আমাকে বেসিক্যালি 3 রকমের তার নিয়ে কাজ হয়। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবেল হয়, আর একটা হয় হচ্ছে ওএফসি কেবেল, দ্যাট মিনস অপটিক্যাল ফাইবার কেবেল। টেলিফোনের যে তার থাকে, টেলিফোনের ওয়্যার বিভিন্ন স্কুলে, এখন তো টেলিফোন, আগে তো বাড়িতে বাড়িতে থাকতো, এখন বাড়িতে বাড়িতে টেলিফোন প্রায় উঠে গেছেই বললে হয়। হুম, তার কারণ হচ্ছে, এবার লিভ করছে কেন? এক সেকেন্ড দাঁড়াও।
সো এখানে আমাদের তারের যে কানেক্টিভিটিটা হয় সেখানে যদি তার থাকতো, তার থাকলে সেটা হচ্ছে তোমার তাকে আমরা বলি গাইডেড মিডিয়া, কোএক্সিয়াল কেবল, আর হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, আর থার্ড হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। ডিফারেন্ট ডিফারেন্ট কেবল আছে, হ্যাঁ। প্রচুর কেবল আছে পরপর, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে আবার আমাদের দুভাগে ভাগ করা যায়। এই যে টুইস্টেড পেয়ার, হ্যাঁ, কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। সো কোএক্সিয়াল কেবলটা আমরা নর্মালি যে দেখতে পাই, যে কেবল কানেকশন থাকে বা টিভিতে বিভিন্ন ডিশ থেকে যে কেবলটা আমাদের ঘরে এসে কানেক্টিভিটি করা হচ্ছে, সেই কেবলটাকে আমরা বলছি কোএক্সিয়াল কেবল। অপটিক্যাল ফাইবার কেবল আমাদের অনেকের বাড়িতে আছে যারা ইন্টারনেট কানেকশন করে। আর টুইস্টেড পেয়ার কেবল, এই টুইস্টেড পেয়ার কেবলটা টেলিফোন ওয়্যারে খুব ব্যবহার করা হতো, এখনো হয় ব্যবহার, হয় যে তা না, টেলিফোনে খুব হতো। ল্যান্ডফোন কানেকশন যাদের বাড়িতে ছিল তারা এই ধরনের কেবলকে দেখতে পাচ্ছে। আমি নেটে এই কয়েকটা কেবলকে দেখাচ্ছি কিরকম ধরনের দেখতে হয় কেবলগুলো। আর প্রত্যেকটা কিন্তু আর্কিটেকচারে এরা প্রত্যেক গাইডেড মিডিয়ার মধ্যেই পড়ছে। প্রথমে বলে এই টুইস্টেড পেয়ার কেবল, হ্যাঁ, দুভাগে ভাগ করি। এটা তোমার তো, এটার কোএক্সিয়াল কেবল না, অপটিক্যাল ফাইবার না, টুইস্টেড পেয়ার কেবল না, এটা হচ্ছে নর্মাল একটা ইলেকট্রিক ওয়্যার। ইলেকট্রিক ওয়্যারের মধ্যে পিভিসি কোডিং দিয়ে করা হচ্ছে, সেটা অন্য জিনিস। ঠিক আছে, প্রত্যেকটা, হ্যাঁ, ওরা প্রত্যেকটা অপটিক্যাল ফাইবার কেবল, ওএফসি কেবল। তার স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, অনেক সময় একটা একটা করে আসবো। টুইস্টেড পেয়ার কেবলকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউটিপি আর হচ্ছে এসটিপি। ইউটিপির একটা পুরো নাম হচ্ছে, এটা পুরো নামগুলো মনে রাখবে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটা টুইস্টেড পেয়ার কেবলকে উই ক্যান ডিফাইন ইন টু ওয়েস। সেটা বেসিক্যালি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হতো। আমি এটা একটা একটা করে দেখাচ্ছি। আমাদের এই কোএক্সিয়াল কেবলের স্ট্রাকচারটা কীরকম হয়, অপটিক্যাল ভাবে দেখতে কীরকম হয়, টুইস্টেড পেয়ার দেখতে কীরকম, একটা একটা করে নেটে আমি দেখাচ্ছি। এরা প্রত্যেক কিন্তু গাইডেড মিডিয়া, এই তারের মাধ্যমে আমাদের কানেক্টিভিটিটা এস্টাবলিশমেন্ট করছে আর কি। তার ছাড়াও বা কানেক্টিভিটি হয়, যাতে তার থাকে না, উইদাউট ওয়্যার। যদি উইদাউট ওয়্যার হতো তাহলে কি কি হচ্ছে, যেমন মাইক্রোওয়েভ, মোবাইলে কথা বলছি, স্যাটেলাইটের থ্রুতে কানেক্টিভিটি হচ্ছে, রেডিও ওয়েভ, এটা ওয়ান বাই ওয়ান আসবো, দেখাচ্ছি। এখান থেকে দেখো, এই যে কোএক্সিয়াল কেবল, এই কেবলটা দেখতে এরকম, এই টাইপের কেবল দেখবে ঘরে থাকে আর কি, কেবলের টিভিতে থাকে। এই কেবলটা ঠিক এরকম ধরনের দেখতে হয়, দিস কেবল। সো দিস কেবল ইজ, দেখো এখান থেকে আমার একটা কপার থাকে, ইনসুলেটর কোডিং থাকে, আর তারপরে তামার একটা কোডিং থাকে, আর এখানে ব্ল্যাক কালারের একটা ইনসুলেটর থাকে, আউটার ইনস্টলেশন। পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কি কি বোঝাচ্ছে, দেখো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই হচ্ছে কপার ওয়্যার, ইনসুলেশন, তারপরে হচ্ছে কপার মেশ, আর আউটসাইড ইনসুলেশন। আউটসাইড ইনসুলেশনটা হচ্ছে ব্ল্যাক কালারে যেটা থাকে, এই কেবলটা, দিস এ কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল, তোমার এই কেবলটা ব্যবহার করা হয়। এই কেবলটার ইউজেসটা এখনকার দিনে তোমার কেবলে ব্যবহার করা হয়। এর আবার কত টাইপ আছে, ক্যাট 5, ক্যাট 6, এলা অনেক, এত ডিফারেন্স যাওয়ার দরকার নেই আমার, মোটামুটি জানতে পারলেই হবে আর কি।
কথা শুনতে পাচ্ছি না। ছবি যদি আঁকতে বলে এটা আঁকবে, এই ছবিটা মানে ওটা তো স্ক্রিনশট নিয়ে রাখলেই এটা আঁকাটা সহজ। দেখো এটা হচ্ছে আউটার জ্যাকেট ইউজুয়ালি পিভিসি, তারপর লিখবে যে কপার অর অ্যালুমিনিয়াম ব্রেড অফ দ্য সলিড শিল্ড অফ দ্য সামটাইমস দের আর টু লেয়ার্স। এটা হচ্ছে ইনসুলেটর পসিবলি পলিথিলিন সলিড অর ফোম, আর লাস্টে হচ্ছে সেন্ট্রাল কন্ডাক্টর সলিড অর স্টার্টেড। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা এই জিনিসটা হচ্ছে কোএক্সিয়াল কেবলের মূল জিনিস, কোএক্সিয়াল কেবল যেটা আমরা বাড়িতে সচরাচর দেখি আর কি। আর অপটিক্যাল ফাইবার কেবলটার থেকে টুইস্টেড পেয়ারটা দেখো, টুইস্টেড পেয়ার কেবল অনেকটা কোনো সময় দেখতে পাবে এখানে কতটা তার না, তারগুলো এরকম থাকে, পেঁচিয়ে থাকে, দেখবে এরকম এই ধরনের দুটো ওয়্যারের সাথে দুটো ওয়্যার পেঁচিয়ে থাকছে। এটা আর্কিটেকচার ডিফারেন্ট একটু আলাদা। যেমন এটা দেখো ভালো মতো ভালো বুঝতে পারবে, এই একই রকম আউটার জ্যাকেট ওভারঅল শিল্ড পেয়ার শিল্ড, এর মধ্যে টুইস্টেড পেয়ার, এই যে দুটো তার বা তিনটে তার অটোমেটিক পেঁচিয়ে থাকে এর মধ্যে, যে কালার কোডেড প্লাস্টিক ইনসুলেটর, অনেকগুলো তার থাকে এর মধ্যে। এরকম ধরনের এই ছবিটাকে তুমি টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে ইউজ করতে পারো। ইউ ক্যান ইউজ দিস পার্টিকুলার পিকচার ফর টুইস্টেড পেয়ার কেবল, কালার কোডেড প্লাস্টিক ইনসুলেশন, এই জিনিসটাকে বলছে যে টুইস্টেড পেয়ার কেবল। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, টুইস্টেড পেয়ার কেবল। আরটা হচ্ছে ওএফসি, ওএফসি কেবল। ওএফসি কেবল মানে হচ্ছে যাকে আমরা বলি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। অপটিক্যাল ফাইবারে যে ডেটাটা যখন ট্রান্সফার হয় সেটা কিন্তু লাইট ওয়েভে হয়, লাইট, আলোর তরঙ্গে। ওই জন্য অপটিক্যাল ফাইবারের কেবলের অন্যান্য কেবলের থেকে আরও অনেক বেশি উন্নত মানের, ডেটা লস হয় না। ডেটা লস মানে হচ্ছে তোমার ধরো কোএক্সিয়াল কেবলে অনেকগুলো যদি আমরা করি, তারের মধ্যে যদি, যেটাকে আমরা বলি ধরো কোনো তার ছিঁড়ে গেল, সে বারে বারে যদি আমরা এটাকে তারটাকে জুড়ে দেই, অনেক সময় কি হয় কেবল লস হয়। টোটাল কেবল লস বলবো না, সিগন্যাল লস হয়। সে কারণে অপটিক্যাল ফাইবার কেবলে কিন্তু অপটিক্যাল ফাইবার কেবলে এই লসিং ব্যাপারটি নেই, এখানে তার সেভাবে জোড়া যায় না। ওর টেকনোলজিটাই পুরোপুরি আলাদা। ফাইবার যখন কাটিং হয়, অপটিক্যাল ফাইবার কেবল আর কোএক্সিয়াল কেবলের কিন্তু ধরো দুটো তার ধরো কোনো কারণে নষ্ট হয়ে গেল, ছিঁড়ে গেছে, দুটোকে জাস্ট এখানে প্লাস দিয়ে মুড়িয়ে দিলে কিন্তু তারটা জোড়া লেগে যাবে। আর অপটিক্যাল ফাইবারে কিন্তু এই জিনিসটা হয় না, কারণ অপটিক্যাল ফাইবারের সমস্ত ইনফরমেশনগুলোই কিন্তু পাসিং হয় লাইট ওয়েভের মাধ্যমে। যেমন দেখবে এই লাইট ওয়েভটা কি করে, লাইট ওয়েভকে তো আবার ওই একটা রাউটার চিনতে পারবে না, তখন সেই লাইট ওয়েভটাকে আবার সুইচ করে দেওয়া হয় ওএনইউ এর মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগনালে। এবং অপটিক্যাল ফাইবার প্রচণ্ড ফাস্টেস্ট টেকনোলজি, অনেক দূরবর্তী স্থানে অপটিক্যাল ফাইবারটা ট্রান্সফর্ম হয়। এবং যাকে আমরা বলি হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা ক্লাস 9-10-এ তোমরা পড়েছিলে ফিজিক্যাল সায়েন্সে, যেখানে টোটাল রিফ্লেকশন, ডেটা লস হয়ই না অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। সো অপটিক্যাল ফাইবার টেকনোলজিটা পুরোপুরি কিন্তু অন্যান্য টেকনোলজির থেকে পুরোপুরি ডিফারেন্ট। অপটিক্যাল ফাইবারের যদি আরও ডিপতে জানতে চাও, ইউটিউবে দেবে ভালো ভালো ভিডিও পাওয়া যায়। অপটিক্যাল ফাইবার দেবে ভিডিওগুলো তুমি দেখো একবার, আরও ভালো। আমি ভালো কোনো ভিডিও অপটিক্যাল ফাইবার সম্বন্ধে পাই তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো, একটু ঘরে বসে বসে দেখো, দেখবে। ইজ এ সো ইন্টারেস্টিং। এবং তুমি খুব আনন্দ সহকারে দেখতে পারবে অপটিক্যাল ফাইবার কেবল কী করে কাটিং হয়। অপটিক্যাল ফাইবার যেমন একটা কোএক্সিয়াল কেবলকে আমরা যেভাবে তার ছিঁড়ে গেলে জুড়ে দিই, বাট অপটিক্যাল ফাইবার কিন্তু সেম প্রসেসে কিন্তু জোড়া যায় না। তোমরা নিশ্চয়ই পড়েছিল না ক্লাস 9-10-এর ক্ষেত্রে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মধ্যে থিতা অ্যাঙ্গেল ছিল না একটা, থিতা, মনে পড়ছে? থিতা অ্যাঙ্গেল রিফ্লেকশনটা যে করছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে, থিতা অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটাকে আমরা বলছি, ওই কনসেপ্টটা কিন্তু এখানে আছে। ওই সেম জিনিসটা অপটিক্যাল ফাইবারে, ওটা লাইট ওয়েভের মাধ্যমে হয়, লাইট মানে আলোর তরঙ্গে। সেই জন্য অপটিক্যাল ফাইবার যদি কোনো কারণে কোথাও কাটিংও হয়ে যায়, সেটা ওরা যখন সেই ফাইবারগুলোকে জুড়ে দেয় না, ওটা নর্মাল পুরো মেশিনটাই আলাদা। তোমাকে একটু অপটিক্যাল ফাইবারের তার কি করে জুড়তে হয় তার একটা আমি মেশিনটা দেখাচ্ছি, একটু নেটেতে ভালো দেখা যায়। যে ফাইবার
কাটিং ফাইবার কানেক্টর। এখানে দেখলে বুঝতে পারবে মেশিনগুলো এই টাইপের একটা মেশিন দেখবে ব্যবহার করে, রাস্তাঘাটে ফাইবার জুড়ে দেয় না, তখন তো ওরা দেখবে এই ধরনের একটা মেশিন ব্যবহার করে, এই যে ফাইবার গুলো। আরো ডেপথে দেখতে পেলে বুঝতে পারবে এই ধরনের কেবল থাকে ইয়েলো কালারের, নর্মাল জোড়া যায় না, গ্লাস থাকে, তো গ্লাস ফাইবার থাকে, পুরো মাইক্রনের মধ্যে থাকে, এগুলো পুরোপুরি ডিফারেন্ট, মানে নর্মাল টেকনোলজি নয়, এই ধরনের মেশিন ব্যবহার করে। তবে রাস্তাঘাটে ফাইবার কেটে গেলে এই মেশিনগুলো নিয়ে না যারা টেলিকম সেক্টরে কাজ করে ওরা দেখবে জুড়তে থাকে, এবং সিগন্যালটাও দেখে যে কতটা সিগন্যাল লস হচ্ছে কিনা, সিগন্যাল কতটা আসছে, সিগন্যালের কোনো অ্যাটিনুয়েশন আছে কিনা, এই ধরনের চেকিংগুলো হয়। তো এটা নিয়ে আমি একটু ভালো ভিডিও যদি পাই তোমাদেরকে আমি দেবো ইউটিউব থেকে, যদি ভালো বেটার ভিডিও যেটা মনে হয় তোমাদের ক্ষেত্রে বুঝতে পারবে, ঘরে বসে বসে একবার দেখবে, তবে ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং আর কি। অপটিক্যাল ফাইবারে এভাবে কানেক্টিভিটিটা কী করে তৈরি করতে হয় সেটা আমি বলছি। কোএক্সিয়াল কেবল তো বললাম, টুইস্টেড পেয়ার। তাহলে এখানে পরীক্ষার সময় কোশ্চেনটা কিভাবে দেয় সেটা সবার আগে জানার দরকার, যে পরীক্ষার এক্সামে কোশ্চেনটা কিভাবে দেয়। তার আগে এই গাইডেড মিডিয়া তো বললাম, তিনটে কেবলিং এর নাম বললাম, তার নেক্সট আমি আনগাইডেড মিডিয়ার কথা বলছি। আনগাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া হচ্ছে যেখানে তারের কোনো কনসেপ্টই নেই, তার থাকবে না। দেখবে এখনকার দিনে কেবল বাদ দিয়ে অনেকের বাড়িতে কিন্তু এখন এয়ারটেল, টাটা স্কাই, সান ডিটিএইচ, নানান ধরনের ডিটিএইচ সার্ভিস আমরা ব্যবহার করি। এতে আমরা কি দেখতে পাই, আমাদের যে রুফ মানে ছাদে একটা ডিশ লাগিয়ে দেওয়া হয়, সেই ডিস্কের থেকে একটা তার চলে আসে আমাদের বাড়িতে যে সেট টপ বক্স থাকে, সেই সেট টপ বক্সে, সেখান থেকে কিন্তু আমরা ছবি পাই, পুরোপুরি ইন্ডিভিজুয়াল, মানে কোনো, আজকে ধরো তোমার লাইনে কোথাও তার ছিঁড়ে গেল, কেউ ছবি পাচ্ছে না, এই কেবেলে যে সমস্যাটা হয় এই প্রবলেমটা কিন্তু থাকে না। তো এই যে এখানেও তো মানে তোমার আমরা কেবেলে ধরো স্টার প্লাস বা স্টার জলসা সবই দেখছি, তো এখানে তো তার নেই। তা তার ছাড়াও তো কমিউনিকেশন হয়, যেমন তোমরা যেমন ক্লাস করছো, তোমরা তো অনেকেই ক্ষেত্রে মোবাইল দিয়ে ক্লাস করছো, মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, মোবাইল নেটওয়ার্ক তো রিলে নেটওয়ার্ক। তো নিয়ারেস্ট যে বিটিএস থাকে, বিটিএস মানে হচ্ছে বেস ট্রান্সিভার সিস্টেম। তবে প্রত্যেকটা পাড়াতে বা গলি গলির মধ্যে বিটিএস থাকে, বিটিএস গুলো কি করে, একটা বিটিএস থেকে নেক্সট বিটিএস এ চলে যায়। তবে বিটিএস এর মধ্যে কি কি থাকে খুব ভালোভাবে খেয়াল করে দেখবে, এরকম ছোট ছোট এরকম গোল গোল ডিস্ক থাকে, কতগুলো থাকে না বিটিএস এর মধ্যে, এখানে বসানো থাকে না, দেখেছো এরকম ডিস্ক থাকে না সাদা সাদা রঙের। আর এখানে কি থাকে, এই ধরনের লম্বা লম্বা কতগুলো এরকম মেশিন থেকে বসানো থাকে বিটিএস গুলোর মধ্যে। বিটিএস মানে হচ্ছে মোবাইলে যে টাওয়ার থাকে, টাওয়ার। সো মোবাইলের টাওয়ারকে আমরা বিটিএস বলি, বিটিএস এর পুরো নাম হচ্ছে বেস ট্রান্সিভার সিস্টেম। একটা থাকে রিসিভার, একটা থাকে হচ্ছে রিসিভ করছে, একটা ট্রান্সমিট করছে। সেক্ষেত্রে কিন্তু আমার কোনো তার থাকছে না, দেখবে কোনো তার নেই, তারের কোনো ব্যাপারই নেই, বিটিএস বসা, সেখানে আমরা মোবাইল নেটওয়ার্কের মধ্যে কথা বলছি। সো আনগাইডেড মিডিয়া সেখানে যেখানে তারের কোনো থাকবে না, তার থাকবে না, বাট কমিউনিকেশন পসিবল, সেই ধরনেরকে কারা কারা হতে পারে, যেমন স্যাটেলাইট, স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইটের মধ্যে তার থাকে, দের ইজ এ নো ওয়্যার, স্যাটেলাইটে কোনো তার থাকে না, ঠিক তো। এল এল আই টি ই করো, এ নয় এটা, হ্যাঁ এল স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে হয়। তারপরে দেখবে রেডিও ওয়েভ, তার থাকে না। ওয়াইফাই হতে পারে, দের ইজ এ নো ওয়্যার। ব্লুটুথ, ব্লুটুথ হয়। আবার কি হতে পারে, ইনফ্রারেড। এই টেকনোলজিটা মোবাইলের রিমোটের মধ্যে থাকে, দেখবে ইনফ্রারেড টেকনোলজি, ইনফ্রারেড। বা আগের দিনে আমরা যখন প্রথম ব্লুটুথ হওয়ার আগে একটা মোবাইল দেখেছিলাম, বলো।
টিভি, হ্যাঁ টিভি রিমোটে থাকে ইনফ্রারেড টেকনোলজি। এই টেকনোলজি প্রথম দিকে যখন ব্লুটুথ আসার ঠিক আগের স্টেপে এই ইনফ্রারেডটা ব্যবহার করা হতো। তো দুটো মোবাইল আছে, সেই দুটো মোবাইলের মধ্যে ডেটা ট্রান্সফার করতে হবে। তো দুটো মোবাইলের মধ্যে ইনফ্রারেড থাকতো, খুব কাছাকাছি রেখে, টাচ করা দরকার নেই, খুব কাছাকাছি রাখলে ডেটাটা ট্রান্সফার হতো, বাট খুব স্লো রেটে, ট্রান্সফারিং রেটটা খুব কম ছিল, বাট ডেটা ট্রান্সফার হতো ইনফ্রারেড টেকনোলজি। বাট এখানে কোনো ওয়্যারের ব্যাপার ছিল না, দের ইজ এ নো ওয়্যার। আরেকটা হতে পারে মাইক্রোওয়েভ কমিউনিকেশন, মোবাইলে যে কমিউনিকেশনগুলো হয়, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ কমিউনিকেশন। সো গাইডেড মিডিয়ার মধ্যে স্যাটেলাইট, রেডিও ওয়েভ, ওয়াইফাই, ব্লুটুথ, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, এই চারটে জিনিস, পাঁচটা ছটা জিনিস ভালো মতো মনে রাখবে। স্যাটেলাইট, এখানে কোনো তার তার নেই, হুম, তার দিয়ে বলো। উল্লেখ করেনি, আমি উল্লেখ করলাম। না ঠিক আছে, বলেনি, ঠিক আছে, ওটা বইয়েতে একটু লিমিটেশন থাকে, আমি একটু এলাবোরেট করে বললাম আর কি। ব্লুটুথটা মনে রাখবে, ব্লুটুথটা ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, ওয়াইফাই, রেডিও ওয়েভ, ডেফিনেশন কিছু পড়া দরকার নেই এখান থেকে, শুধু শুধু নামগুলো মনে রাখবে। আর এক্সামে কোশ্চেনটা কিরকম থাকে সেটা একবার দেখো। এক্সামে অনেক সময় বলে, এক্সামে বলে গাইডেড মিডিয়ার উদাহরণ থেকে বললো যে, আমাকে একটা ইংলিশে কোশ্চেন দিল যে অড মেন আউট। অড মেন আউট মানে হচ্ছে যাদের মধ্যে মিল নেই, অড মেন, অড মেন আউট, মিল নেই। এ নাম্বার ধরে দিচ্ছে মাইক্রোওয়েভ, ওয়াইফাই, তারপর ধরে দিল হচ্ছে ওয়েব সি, ইনফ্রারেড। এদের মধ্যে অড ম্যান আউট কে হবে? ওয়েব সি হবে, ইয়েস, অপটিক্যাল ফাইবার কেবল। সো দ্যাট ইজ এ অড ম্যান আউট। কারণ এখানে মাইক্রোওয়েভ, ওয়াইফাই, ইনফ্রারেড, এরা তিনজনই হচ্ছে কি মিডিয়া? গাইডেড মিডিয়ার আন্ডারে পড়ছে। বোথ আর গাইডেড মিডিয়া, সরি আনগাইডেড মিডিয়া, তার নেই তো আনগাইডেড, একমাত্র ওয়েবসিটা হচ্ছে গাইডেড মিডিয়া। সো অপটিক্যাল ফাইবার কেবলটাই কে আমরা বলবো হচ্ছে আনগাইডেড মিডিয়ার মধ্যে পড়ছে না, গাইডেড মিডিয়ার মধ্যে পড়ছে, সেটা হচ্ছে অড ম্যান আউট। সো গাইডেড এবং আনগাইডেড এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো মতন পড়ে রাখবে। নেটওয়ার্কিং থেকে, নেটওয়ার্কিং থেকে প্রচুর কোশ্চেন থাকে। নেটওয়ার্কিং এ আরেকটা জিনিস হচ্ছে, নেটওয়ার্কিং এর ছোট ছোট কোশ্চেন খুব বেশি থাকে, এমসিকিউ, এসএকিউ টাইপ। তোমাদের সিলেবাসটা যখন প্রথম দিকে দিয়েছিলাম, কি বলছো? এই তো মাইক্রোওয়েভ, ওয়াইফাই, ওএফসি, ইনফ্রারেড। আরো কিছু কিছু ক্ষেত্রে কিছু কোশ্চেন আসতে পারে, যেমন অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার কেবল থেকে একটা কোশ্চেন খুব এক্সামে দেয়, বলল আলোর তরঙ্গে, আমি ইংলিশটা পরে করে দিচ্ছি, আলোর তরঙ্গে ডেটা ট্রান্সমিশন, ট্রান্সমিশন এর জন্য কোন কেবল ব্যবহৃত হয়? এ নাম্বার কোয়েক্সিয়াল, বি নাম্বার ওএফসি, সি নাম্বার হচ্ছে অপটিক্যাল ফাইবার, ডি নাম্বার বোথ বি অ্যান্ড সি। অ্যান্সারটা কি হবে? বোথ বি অ্যান্ড সি। ইংলিশে কি লিখবে? এভাবে লিখবে ইংলিশটা যে
হুইচ অফ দ্য ফলোইং কেবল, এবার লেখো হুইচ অফ দ্য ফলোইং কেবল, হুইচ অফ দ্য, হ্যাঁ না না দুটো আমি ওই জন্য বোধ দিয়ে রেখেছি, বোধ হবে একই জিনিস তো। হ্যাঁ এটা কায়দা করে দিয়েছে তোমাকে টুইস্ট করার জন্য। হুইচ অফ দ্য ফলোইং কেবল, না 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 ইনফ্রারেড, ইনফ্রারেড তো গাইডেড মিডিয়ার, ইনফ্রারেড কি করে হবে? ইনফ্রারেড হবে না তো, আলোর তরঙ্গ হচ্ছে না তো, আলোর তরঙ্গ মানে লাইট ওয়েভ, ইনফ্রারেড হবে না। না লাইট ওয়েভ গাইডেড কি করে হবে, আনগাইডেড। না আমার গন্ডগোল লাগছে, দাঁড়াও। আলোর তরঙ্গ মানে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, এখানে কিন্তু কোনো রকম গাইডেডের ব্যাপার আছে, এখানে কিন্তু ইনফ্রারেডের মধ্যে ওটা গুলিয়ে ফেলো না, ইনফ্রারেড হচ্ছে আনগাইডেড মিডিয়ার মধ্যে পড়ছে। আমাকে তো কোশ্চেনটা কি করেছে যে আলোর তরঙ্গে ডেটা ট্রান্সমিশনের জন্য কোন কেবল ব্যবহৃত হয়, সিম্পল ওএফসি বা অপটিক্যাল ফাইবার, ইনফ্রারেড তো এখানে আসবে না। হুইচ অফ দ্য ফলোইং কেবল রেসপন্সিবল ফর লাইট ওয়েভ ডেটা ট্রান্সমিশন। ঠিক আছে চন্দ্রাই বুঝতে পারছো, এটা লিখে নেবে হ্যাঁ, এই কোএক্সিয়াল ওএফসি অপশনগুলো সেম লিখে নাও, আর টিক দিয়ে দেবে হচ্ছে বোথ বি অ্যান্ড সি। হুইচ অফ দ্য ফলোইং কেবল রেসপন্সিবল ফর লাইট ওয়েভ ডেটা ট্রান্সমিশন, লাইট ওয়েভের জন্য তোমার কে রেসপন্সিবল, লাইট ওয়েভের জন্য হচ্ছে অপটিক্যাল ফাইবার বা ওএফসি। লাইট ওয়েভ এই কোশ্চেনটা এমসিকিউতে বহুবার এসছে, ঘুরিয়ে ফিরে প্রত্যেকবারই এই কোশ্চেনটা আসে, রেডি করে রাখো এই কোশ্চেনগুলো। আর অপটিক্যাল ফাইবার আমি যদি ভালো কিছু কিছু দেখতে পাই তোমাদেরকে অতি অবশ্যই দেব, ঘরে বসে বসে অপটিক্যাল ফাইবার কিভাবে থিতা অ্যাঙ্গেল বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। একবার দেখবে যে আলোর তরঙ্গ দিয়ে কম্পিউটার দিয়ে আমার চলবে না, আলোর তরঙ্গ দিয়ে কি করে চলবে, লাইট ওয়েভে যখন ডেটাটা ট্রান্সফার হবে হবে না, তখন কি করে ওই ওএনইউ বলে একটা ডিভাইস থাকে, ওএনইউ ডিভাইসটা ওই আলোর তরঙ্গ ইজ টু বি কনভার্টেড ইন ইলেকট্রিক্যাল পালস, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়। সে দেখবে যাদের বাড়িতে অপটিক্যাল ফাইবারে কানেক্টিভিটি আছে, দেখবে আবার যারা জিও ফাইবার বা এয়ারটেল এক্সট্রিম ফাইবার ব্যবহার করে, ওদের আবার একটাই রাউটার, ওই রাউটার আবার দুটো ভাগ আছে, একটাকে বলে ইপন রাউটার, একটা জিপন রাউটার। হ্যাঁ ইপন মানে হচ্ছে ওয়েনিউ এবং রাউটার দুটো আলাদা আলাদা ডিভাইস, ওয়েনিউ এবং রাউটার দুটো আলাদা আলাদা ডিভাইস, এটাকে বলছে ইপন। আবার এখনকার যে যখন নতুন যখন টেকনোলজি আরো ডে বাই ডে যখন ডেভেলপ করছে, এখন তো সবই যত কেবল আসছে মার্কেটে, যত আমাদের ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন আসছে, 95% কেন মানে বেশিরভাগ মানে 95% ব্রডব্যান্ডে কিন্তু অপটিক্যাল ফাইবারের ব্রডব্যান্ড। এখন অপটিক্যাল ফাইবারের যতই রাউটারগুলো যেগুলো যারা ব্যবহার করছে, যেমন ধরো এয়ারটেল বা জিও ফাইবার, এরা কিন্তু জিপন রাউটার ব্যবহার করে, জিপন নট ইপন, ওরা জিপন রাউটার ব্যবহার করে। তার মধ্যে একটি রাউটার থাকে যার মধ্যে ইনবিল্ট ওএনইউটা ইনবিল্ট থাকে, বুঝতে পারছো? ওএনইউটা কি থাকে, ইনবিল্ট থাকে, ওএনইউ আলাদা করে থাকে না। ইপন এবং জিপন এগুলো অনেক কিছু আছে, তোমাদেরকে আমি দেখাতে চাই এই জিনিসগুলো, একটু টেকনোলজিক্যাল দিক থেকে একটু সারাউন্ড থাকাটা ভালো। কি অভিষেক ঠিক বলছি তো? হ্যাঁ এই দেখো ইপন রাউটার জিপন রাউটার, দেখো ইপন, ইপন ভার্সেস জিপন, ইপন রাউটার ডি লিঙ্কে অনেকে বের করেছে এখন দেখবে, এই যে এখানে তুমি ওইভাবে বুঝতে পারবে না, ইপন বা জিপন, ইপন ভার্সেস জিপন এটা পড়লেই বুঝতে পারবে। ইপন প্রোভাইডস দ্য 3 layer 2 নেটওয়ার্ক এটিএম অফ দ্য ভয়েস লেয়ার, জিপন ইপন হ্যান্ড এমপ্লয়ি সিঙ্গেল। এই লেয়ারগুলো এখন বুঝতে পারবে, লেয়ারগুলো আমি আর পড়াবো, লেয়ার যখন পড়াবো আর ডিফারেন্সে বুঝতে পারবে।
এই এয়ারটেল এক্সট্রিম ফাইবার বা নানান ধরনের যে সার্ভার যে কানেক্টিভিটি দিচ্ছে, এটা প্রত্যেকেই ব্যবহার করছে হচ্ছে জিপন রাউটার। জিপনটা একটাই হয়, ইপন এবং যে ডিফারেন্স ইউটিউবে পেয়ে যাবে, ইউটিউবেও সব আছে। তাছাড়া এখানে ডিফারেন্সগুলো আমরা বলবো, এবার পরীক্ষা তো আসে না, একটু এক্সট্রা জানা দরকার আছে ইপনটা কিভাবে কাজ করছে, জিপন কিভাবে কাজ করছে। সো এরকম ভেরিয়াস টাইপস অফ রাউটারগুলো আছে। সো কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল আর টুইস্টেড পেয়ার কেবল, এর উপরে কোনো যদি কেবেলিংয়ের বইয়ের মধ্যে যার কাছে যে বইটা আছে একবার দেখো, বাংলাটা পারলে আমাকে দেবে, আর ইংলিশ নোটসটা আমাকে একটু মনে করে দেবে। তাহলে লিখে রাখো যে বিভিন্ন ভেরিয়াস টাইপ অফ কেবল, এই নোটসটা আমি তোমাকে দিয়ে দেবো, তোমাকে আর ওই যারা ইংলিশ ভার্সন আছে আমার ওই ব্যাচটাতেও আছে, সবার জন্য তৈরি করে দেবো, ওটা পড়ে রাখবে। তাহলে এখান থেকে টোটাল স্ট্রাকচারটা আমি দেখছি এখনই, একটু পরেই দেখে রাখছি, তারপরে ভুলে যাব যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা তোমার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দিয়ে ওয়েবসির কোনো ভালো ভিডিও পাওয়া যায় কিনা, সেটা তোমাকে আমি পাঠাবো, তাহলে গ্রুপে পাঠাবো, একটু বসে বসে শুধু দেখে নেবে। আর এগুলো আপাতত রেডি করো, আর ওই একটা হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম সেটাও রেডি করে নাও। আর এটার আমি ক্লাসটা এন্ড অফ দ্য ক্লাস এখানে আমি শেষ করে, তার আগে আমি একটা কাজ করি, আগে ভিডিওটাকে অফ করি, একটু দাঁড়াও, ভিডিওটাকে অফ করে নিচ্ছি।